স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। 90 পরবর্তী সময় সংসদীয় গণতন্ত্রে আছে দেশ, তবে তাতে নিশ্চিত হচ্ছে না জনতার শাসন, কারণ ক্ষমতার মঞ্চ ছাড়া আর কোথাও রাজনীতি দেখে না দলগুলো। এইসব নিয়ে আজকে আলোচনা, রাজনীতির সুযোগ। কথা বলতে স্টুডিওতে আছেন সিপিবির কেন্দ্রীয় নেতা রহিন হোসেন প্রিন্স, আছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুন স্বপন। স্বাগত আপনাদের। আবু সাইদ আল মামুন স্বপন, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে গত কয়েক বছরের বিএনপি শীর্ষ পর্যায় থেকে বিভিন্ন সারির একাধিক নেতা নিখোঁজ হয়েছেন, এর দায় কার? তাদের সন্ধান না পাওয়ার ব্যর্থতাই বা কে নেবে? ব্যর্থতার দায় কে নেবে? আসলে প্রথমত নিখোঁজ হওয়াটা নিঃসন্দেহে রাজনীতির জন্য কোনো ইতিবাচক বিষয় নয় এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ইতিবাচক বিষয় নয়। এটাকে আমি সাপোর্টও করি না বা কোনো রাজনৈতিক নেতাকে সাপোর্ট করে না। কিন্তু এর মধ্যেও ধরেন ইলিয়াস আলী সাহেব এবং সম্প্রতি সালাউদ্দিন সাহেব নিখোঁজ হয়েছেন। মূলত শীর্ষ নেতাদের মধ্যে এই দুজনকেই আমরা বেশি জানি। এই নিখোঁজ হওয়ার পেছনে আসলে সালাউদ্দিন সাহেবের বিষয়টি নিয়ে আমিও নিজেও খুব মর্মাহত যে তিনি বিএনপির দুঃসময়ে বিএনপি হাল ধরেছিলেন এবং তিনি একটি গোপন জায়গা থেকে নিয়মিত প্রেস রিলিজ দিয়ে অবরোধ ডাকছিলেন, হরতাল ডাকছিলেন। এই প্রেক্ষাপটে তিনি হঠাৎ করে আবার তাকে পুলিশ খুঁজছিল, কিন্তু হঠাৎ করে তিনি কিভাবে নিখোঁজ হলেন বিষয়টি এখনো তদন্তাধীন আছে এবং তদন্তের মাধ্যমে আমি আশা করি তিনি বেরিয়ে আসবেন এবং আমি প্রত্যাশা করি সালাউদ্দিন সাহেব সুস্থ শরীরে তার পরিবারের কাছে ফিরে যাবেন, তার দলের কাছে ফিরে যাবেন। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কালকে বলেছেন যে তিনি র্যাবের কাছে আছেন, তার কোনো কিছু হলে বিষয়টি ভালো হবে না, এরকম। এটি একটি রাজনৈতিক বক্তব্য মূলত, কারণ তার ধারণা তিনি যে র্যাব সৃষ্টি করেছিলেন তার শাসনামলে, সেই র্যাব অতীতে এ ধরনের হয়তো তার শাসনামলে কিছু কাজ করেছে, সে কারণে তার হয়তো ধারণা যে র্যাবের কাছে আছে, অথবা তিনি গভর্নমেন্টকে প্রেশার দেওয়ার জন্য এই কথাটি বলেছেন। এটি রাজনৈতিক একটি বক্তব্য, এর বাইরে কিছু নয়। তিনি যদি জেনেই থাকেন র্যাবের কাছে আছে, তাহলে র্যাবের কোন পর্যায়ে আছে এটিও জানবার কথা তার। তাহলে তিনি যদি অথেন্টিক কোনো ইনফরমেশন দিতে পারেন, অবশ্যই আমাদের জন্য এটি তাকে খুঁজে বের করা হবে। আমি নিশ্চয়ই মোশাররফ ভাইয়ের কাছে একটু জানতে চাইবো। তার আগে শোভন ভাই একটু জানতে চাই যে ধরনের হাই প্রোফাইল মেইনটেইন করছিলেন সালাউদ্দিন সাহেব, যে তার নামেই আসলে আমরা অবরোধের কর্মসূচির ঘোষণাটা প্রতি সপ্তাহে একটা রিনিউড ঘোষণা পেতাম এবং হরতালের ঘোষণা পেতাম, সেই ক্ষেত্রে কি তার পক্ষে পুলিশের কে না জানিয়ে শহর নগর দেশ ছাড়ার কোনো সুযোগ ছিল? দেখুন, একটা মানুষ যদি মনে করে যে খুব সিনসিয়ারলি মনে করে আমি শহর নগর দেশ ছাড়বো, এরকম ঘটনা তো বাংলাদেশে অতীতে অনেক ঘটেছে, যে পুলিশ বা পুলিশের চেয়েও বড় বাহিনীগুলো যখন বিভিন্ন 111-এর সময় দেখেছে অনেকেই খুঁজছে, তারা বিভিন্ন স্কেপ করে চলে গেছে। যেমন ধরেন 111 পর হারিস চৌধুরী সাহেব বিএনপি পলিটিক্সে আরো বেশি হাই প্রোফাইল লোক ছিলেন এবং 111 পর থেকে হারিস চৌধুরী সাহেবও নিখোঁজ, তাকে আর কোথাও দেখা যায়নি। যদিও তার পরিবার বলছে না তিনি নিখোঁজ বা তার দল বলছেন না তিনি নিখোঁজ, তো তিনিও তো বেরিয়ে গেছেন। এবং পুলিশ বাহিনী সালাউদ্দিন সাহেবকে প্রচুর খুঁজেছেন, কিন্তু আসলে তিনি যদি মনে করেন, একটা মানুষ যদি খুব সিনসিয়ারলি মনে করেন, হয়তো তাদের পক্ষে কখনো পালানো সম্ভব, বা পুলিশ যদি ইনফরমেশন পায় তাহলে পালানো সম্ভব না। সবার আপনাকে ধন্যবাদ জনাব এবিএম মোশাররফ হোসেন। আপনি কি মনে করেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোন তথ্যের ভিত্তিতে আসলে এই কথা বলছেন যে সালাউদ্দিন র্যাবের কাছে আছে এবং আমরা এটি জানি এবং তাকে না ফিরিয়ে দিলে সরকারের খারাপ হবে, এটা আসলে কোন তথ্যের ভিত্তিতে বলছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক বিন্দুকে। সালাউদ্দিন আহমেদ যখন নিখোঁজ হলেন, আপনার নিশ্চয়ই স্মরণ আছে বা আমাদের স্মৃতিশক্তি এত ভুলে যাইনি আমরা, যে উত্তর একটি বাসা থেকে গ্রেপ্তার হয়েছিল। সেই দারোয়ান বলেছে যে সরকারের গোয়েন্দা সংস্থার লোকজন যাদের যখন গ্রেপ্তার করে তখন তাদের পরিচয় দেওয়া হয়েছিল তারা র্যাবের সদস্য, এবং তার স্ত্রীও বলেছিলেন, আপনার মনে আছে, যে গ্রেপ্তারের আগের মুহূর্ত তাকে বলেছিল যে আমাকে নিয়ে যাচ্ছে। এবং পত্রপত্রিকা যে অনুসন্ধানী প্রতিবেদন বেশ কয়েকটি পত্রিকা ইতিমধ্যে প্রকাশিত হয়, সেখানেও কিন্তু বলেছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সালাউদ্দিন আহমেদকে হয় গ্রেপ্তার করেছে না হয় অপহরণ করেছে। আমার মনে হয় সেই ভিত্তিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথাটি বলেছে। কিন্তু মোশাররফ ভাই, আপনার এই কথা যদি আমি মেনে নেই, তাহলে আমি প্রশ্ন করতে পারি যে ধরেন সব কিছুর পিছনে একটা মোটিভ থাকে। সালাউদ্দিন সাহেবকে গুম করে বা
ইয়ে করে সরকারের কি লাভ হলো? আপনি একটু লক্ষ্য করবেন যে এই সরকার ক্ষমতায় আসার পর যে কথাটি আপনি প্রারম্ভে বলেছিলেন যে আমাদের শীর্ষ নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। মোশাররফ ভাই, আপনি যদি ইলিয়াস আলীকে বিএনপির শীর্ষ নেতা বলেন তাহলে একটু না বেশি না, হয় মানে না? সাংগঠনিক সমতা এটা অন্যতম একটা বিএনপির প্রেসিডেন্ট মেম্বাররা গুম হচ্ছে না না, না। আমি একটু বলছি জি। যে ইলিয়াস আলীর মতো আজকে যারা তরুণ নেতৃত্ব, যারা আগামী দিনে বিএনপিকে নেতৃত্ব দেবেন, সেই আজকে এই সরকারের কিন্তু টার্গেটটা সেই ধরনের নেতৃত্বের উপর। যেমন ইলিয়াস আলী সিলেটে একটি ব্যাপক সাংগঠনিক শক্তি নিয়ে বিএনপিকে পুনর্গঠিত করে সাইবুর রহমানের অবর্তমানে পরিচালিত করছে। মোশাররফ ভাই, আমার যতদূর মনে পড়ে ইলিয়াস আলী সিলেটে বিএনপি রাজনীতিকে যতটা বিভক্ত করেছেন ততটা গঠিত করেছেন কিনা না, জানি না। এটা- এবং সাইফুর রহমান ইলিয়াস আলীকে বলেছিলেন রাজনৈতিক দুষ্ট ক্ষত, তিনি যখন বিএনপির না, অর্থমন্ত্রী তখন। সেটা আমি আপনি একটু লক্ষ্য করবেন যে সাইবুর রহমানের মারা যাওয়ার পর তিনি সংগঠিত করেছেন। তিনি কিন্তু সংগঠিত এবং যার একটি উদাহরণ আপনাকে দেই যে 2013 সালে যেই মেয়র নির্বাচনগুলি হয়েছিল সিলেট অঞ্চলে একটা মাত্র মেয়র ছাড়া সকল মেয়র কিন্তু আমরা পেয়েছিলাম ইলিয়াস আলীর নেতৃত্বে। এটা আপনার নিশ্চয়ই একটু যদি আপনার তথ্য দেখেন তাহলে এটা পাবেন। আর শুধু ইলিয়াস আলী বা সালাউদ্দিন আহমেদ নয়, আজকে বিএনপির আমাদের লাকসামের এমপি সাইবুল হিরোজ, তাকে আজকে আমরা গুম পাচ্ছি না 2 বছরে। আজকে পারভেজ আহমেদ সভাপতি পাচ্ছি না, ছাত্রদলের সাবেক সাংগঠনিক আনিসুর রহমান খোকন তালুকদারকে আমরা পাচ্ছি আমরা এই না। তালিকাটি শুনেছি, কিন্তু মোশাররফ ভাই আমার কথা হচ্ছে যে বিএনপি কে যদি নিষ্ক্রিয় করতে হয়, আমি আসলে গুমের পক্ষে নয়, কিন্তু ধরেন মির্জা আব্বাস, হাবিবুর নবী খান, সোহেল, যারা বিএনপি কে শামসুদ্দিন টুকু, যে আপনি তরুণ নেতৃত্বের কথা বলছিলেন, আমি যদি দুদু ভাইয়ের কথা বলি, আমি যদি রিপন ভাইয়ের কথা বলি, আমি যদি আপনার কথা বলি, মানে যারা আসলে বিএনপি রাজনীতিতে মানে কোনো আসলে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, তাদের কাউকে কিন্তু আমরা এরকম হঠাৎ করে গুম হয়ে যেতে দেখছি না। না, এটা তো একটা সুদূরপ্রসারী লক্ষ্য আছে। আপনি দেখবেন আজকে এই সরকার এই যে আন্দোলনের, আজকে বারবার বলা হচ্ছে যে বিএনপি আন্দোলনে ব্যর্থ হচ্ছে, বিএনপি আন্দোলন পাচ্ছে না, বিএনপি সরকারের বিরুদ্ধে একটা দুর্বার প্রতিরোধ করে তুলতে পারছে না। এর পিছনে কিন্তু সুনির্দিষ্ট কিছু তাদের পরিকল্পনা আছে। আমার মনে হয় যে এই কথাটি আপনার সত্যি সুনির্দিষ্ট পরিকল্পনা। আমি একটা উদাহরণ দেখি, আপনি দেখেন বাংলাদেশের যে কোনো আন্দোলন, এখানে প্রিন্স ভাই আছে, মিলন ভাই আছে এবং শোভন ভাই এই কথাটি স্বীকার করবেন যে বাংলাদেশে দুটি শ্রেণী কিন্তু আন্দোলনের মূল নিয়ামক শক্তি, একটা হলো ছাত্র আর একটা শ্রমিক। এই আওয়ামী লীগ সরকার 2008-এ ক্ষমতায় এসে প্রথমে যে কাজটি তারা করেছে, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলি দখল করে বিরোধী শক্তিকে কিন্তু সেখান থেকে বিতরণ করেছে। এবং শ্রমিক আন্দোলনটাও আপনি লক্ষ্য করবেন যে শ্রমিক আন্দোলনটা বাংলাদেশে স্থবির করে দেওয়া হয়েছে, যাতে তাদের বিরুদ্ধে কার্যকরী এই দুই শক্তি কোনো ভূমিকা রাখতে না। আমার মনে হয় যে এটি পরিষ্কার করে বলেছেন। মিলন ভাই, আপনি কি মনে করেন যে এই সরকারের যে বিভিন্ন ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনী বলি বা সরকারের নানা কার্যক্রম যেগুলিকে আমরা বলি যে এটা আসলে খুব শক্ত কার্যক্রম হচ্ছে, স্বৈরাচারী কার্যক্রম হচ্ছে, এর কারণ কি আসলে একটি আপনাদের ব্যর্থতা, যারা এখন সংসদে নিজেদেরকে বিরোধী দল বলে দাবি করছে তাদের ব্যর্থতা? না, আমাদের তো ব্যর্থতাই না, এটা তো অ্যাকচুয়ালি বলতে হলে বিস্তারিত বলতে হবে। তার কারণ হচ্ছে যে এখন যে অবস্থা চলতেছে, এই অবস্থার জন্য প্রথম দায়ী হচ্ছে বিএনপি। তার কারণ 91-এর দিকে যদি আপনি তাকাবেন, এদেশে প্রথম প্রতিহিংসা রাজনীতি শুরু করেছিল বিএনপি। ওই সময় জাতীয় পার্টির নেতৃবৃন্দের উপর যেভাবে নির্যাতন বিএনপি করেছিল, একটা মিটিং মিছিল আমাদেরকে করতে দেয়নি এবং আমাদের পার্টি অফিসে ঢুকে ওই সময় আমাদের আশা করেছিলাম জাতীয় পার্টি বাংলাদেশে কোনোদিন রাজনীতিই করবে না। আমি, প্রিন্স ভাই, তারা ছাত্র আন্দোলন করেছিলাম এই জন্য যে জাতীয় পার্টি কোনোদিন বাংলাদেশে না, কিন্তু 91-এর যদি সঠিকভাবে নির্বাচন হতো তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ জাতীয় পার্টির পক্ষে রায় দিত। ওই সময় কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে ছিল এক হলো কেয়ারটেকার সরকার, এবং ওই সময়ের যে প্রধান দুইটি দল আওয়ামী লীগ, বিএনপি, তারাও চেয়েছে যে কোনোভাবে হোক এরশাদ সাহেব যাতে ধ্বংস হয়ে যায়। এবং যখন বিএনপি ক্ষমতা এসেছিল, আপনি ওই সময়ের প্রেক্ষাপট দেখেন, আজকে বিএনপির উপর যা হচ্ছে এটার ফসল কিন্তু সেই সময়। কিন্তু ওই সময় বিএনপি নেত্রী, আমি মানিক মেহবুনিতে শুনেছি যে উনি বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত আমি এই দেশের প্রধানমন্ত্রী থাকবো হোসেন মোহাম্মদের সাথ বেরোতে পারবে না। উনি কি আইনের ঊর্ধ্বে ছিল তখন, বেগম জিয়া? যদি উনি ওই সময় জাতীয় পার্টির উপরে এই টর্চারিংগুলো না করতেন, ওই সময় কিন্তু বিএনপি আওয়ামী লীগের উপর কোনো টর্চারিং করেনি। এবং 96-এ যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন কিন্তু তারাও বিএনপির উপর টর্চারিং করেনি। কিন্তু 2001-এ যখন আবার বিএনপি আসে তখন কিন্তু আওয়ামী লীগের উপর ওই টর্চারিংটা ছিল। ওই সময় আমরা দেখেছি যে জাতীয় পার্টির উপর টর্চারিং কম হয়েছে, তারই খেসারত কিন্তু আজকে আমাদেরকে দিতে হচ্ছে, যার ফলশ্রুতিতে আজকের বাংলাদেশের রাজনীতি অবস্থা একটা বিপন্ন অবস্থা। তার কারণ আমরা যে রাজনীতি করতেছি, জীবনের নিরাপত্তা নাই, এবং আমরা ভবিষ্যতে যে রাজনীতি করব এটারও কোনো নিরাপত্তা নেই। তার কারণ যেভাবে পেট্রোল বোমা মারা হচ্ছে, যেভাবে গুম হয়ে যাচ্ছে মানুষ, তো রাজনীতিবিদরা তো সৎভাবে রাজনীতি করবে কিভাবে? এখন আপনি যদি সত্য কথা বলবেন, এই দুইটি প্রধান রাজনৈতিক দলের অবস্থা হচ্ছে এমন, তাদের পক্ষে গেলে ঠিক আছে,
কিন্তু যদি কোনোভাবে তাদের বিরুদ্ধে যায় তাহলে দুই দলেরই আপনার রক্তচক্ষু শুরু হয়ে যাবে। আমার মনে হয় যে স্বপন ভাই 2-3টা বিষয় যদি আপনি আলোকপাত করেন যখন আপনি কথা বলবেন, একটি মোশাররফ ভাই নিশ্চয়ই বলেছেন যে ছাত্র এবং শ্রমিকদের আন্দোলনগুলি যাতে দানা না বাঁধতে পারে, সংগঠন হিসেবে যাতে তারা না দাঁড়াতে পারে, সেজন্য একটা সিস্টেমেটিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ তাদের ধ্বংস করতে চায়, সেই বিষয়টি একটু বলবেন। এবং এই টার্গেটেড এই নিপীড়ন প্রক্রিয়া সম্পর্কে আপনি নিশ্চয়ই বলবেন। আমি একটু প্রিন্স ভাইয়ের কাছে আসি। প্রিন্স ভাই, আপনি কেমন দেখছেন অবস্থা যে আমরা সিপিবি বাসদকে কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি এখন দিতে দেখবো বা দিতে দেখছি, এসব কর্মসূচি পালনে কি ধরনের বাধা আপনি দেখছেন, নাকি অবাধেই এইসব পালন করতে পারবেন বলে আপনি মনে করছেন? আমি ভবিষ্যতের কথা বলছি। আজকে একটি ঘটনা ঘটেছে, ছাত্র ইউনিয়নের সাথে পুলিশের একটি হয়েছে, তারপরও আমি এই প্রশ্ন করছি যে না, প্রথমত আমি আপনার এই ধারাবাহিকতায় আসি যে রাজনীতির এখন যে সংকটটা আপনি 90 পরবর্তী বললেন, বিস্তারিত যাচ্ছি না। শুধু প্রতিহিংসা না, এখন তো চলতেছে একটা বিনাশের রাজনীতি, এটা খেয়াল করা যাবে। এবং এটার জন্য আপনি যদি একেবারে খুব সহজেই দেখেন, যেহেতু 90-এর আলোচনা আসলো, 90-এ আমরা যে ভোটের অধিকার এবং গণতন্ত্রের বিজয় অর্জন করেছিলাম, সেটা কিন্তু প্রধানত ছিল 3 জোটের রূপরেখা এবং বিজয় পরবর্তী কতগুলো আচরণবিধি। এইগুলো না মানার ফলেই আজকের এই রাজনীতি, মানে ওইটা যদি আমরা ঠিক মতো মানতে পারতাম তাহলে আজকে এই দুরবস্থা দেখতে হতো না। এবং সেটা না মানার দায়ভার বাংলাদেশের প্রধান সারির বড় 2 দলের উপরই বর্তায়, তারা বিভিন্ন সময় এই কাজগুলো করছে। আমি এদিকে আর যাচ্ছি না। প্লিজ ভাই, আমি একটু প্রশ্ন করতে পারি? আমরা আন্দোলন করে এই কথা বললাম যে জাতীয় পার্টি বাংলাদেশে সারা জীবন আর রাজনীতি করতে পারবে না, জাতীয় পার্টিকে নির্বাচন দেওয়া হবে, এরশাদকে নির্বাচন দেওয়া হবে, কিন্তু আসলে আমরা কি মানুষের মন পড়তে ভুল করলাম? এরশাদ সাহেব এত জনপ্রিয়, জাতীয় পার্টি এত জনপ্রিয়, মিলন ভাই এরকম চমৎকার একজন রাজনীতিবিদ এরকম মিটমিট করে হাসছেন এবং জাতীয় পার্টি করছেন, মানে আমরা কি ভুল বুঝেছিলাম? কিন্তু আমি বলি কি যে ওই অ্যাপ্রোচটা কিন্তু আমরা ওইভাবে করিনি কখনো, যে অমুককে করতে দেবো না তমুককে করতে দেবো না। যেমন এই কথা আবার কথা বললো যে ব্যক্তি এরশাদ আমাদের কাছে কেন অপছন্দের ছিল? তার স্বৈরাচারী আচরণের জন্য। তার চেহারাটা কেমন, কেমন চলাফেরা করে, ওটা তো আমাদের কাছে ফ্যাক্টর ছিল না। তার যে পুরো স্বৈরাচারী আচরণ এই কারণে ছিল। তা মানুষ যখন গণঅভ্যুত্থানের শরিক হলো, তারপরে আমাদের রাজনীতিবিদদের দায়িত্ব ছিল যে তার স্বৈরাচারী আচরণ ওর শেকড়গুলো উপড়ে ফেলানো। ওই উপড়ে ফেলানোর কথাই ছিল 3 জোটের রূপরেখা এবং আচরণবিধিতে। তা যারা আমরা নেতৃত্ব দিলাম এই 3 জোটের সকলে মিলিয়ে, তারা কিন্তু পরে তো ওই দায়িত্ব আর পালন করলাম না। সুতরাং মানুষ তো আমাদের প্রতি আর ভরসা করলো না। সুতরাং এই দায়িত্ব তো আমরাই নিতে চাই, যে আমরাই তো সেই আসল কাজটা করি নাই। সুতরাং তারা বহল তবিয়তে বাংলাদেশের রাজনীতি করছে এবং আপনি দেখুন যখন প্রয়োজন তারা সেই দলকেই ব্যবহার করছে। এই হচ্ছে ওই সময়ের কথা। এখন আপনি যে প্রশ্ন করলেন, পরিষ্কার কথা, আমাদের বাংলাদেশে আমরা দেখলাম এখন একটা বড় সংকট, মানে অনেকগুলোর মধ্যে, যে মানুষের 90-এর পরে যে আমরা অন্ততপক্ষে ভোটের যে গণতান্ত্রিক অধিকার অর্জন করেছিলাম, আমরা দেখলাম আগের যেটা ভুলণ্ডিত ছিল জিয়ার আমলে, এরশাদের আমলে, 90-এর পরে এটা আমরা যে পুনরুদ্ধার করলাম, তারপরে একের পর নিকট অতীতের গুলো দেখলে দেখবেন এই অধিকার ভুলণ্ডিত হয়ে গেল। সর্বশেষ উপজেলা নির্বাচনের লাস্ট 2টা আমরা দেখেছি, সিটি নির্বাচনে দেখলাম, আর 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে আর কথা বলার দরকার হয় না। তা সেই জায়গায় আমরা মনে করি যে আমাদের একটা বড় লড়াই হবে মানুষের এই অধিকার রক্ষার দাবিতে। একটা লড়াই করতে হবে আমাদের 71-এর ঘাতকদের বিরুদ্ধে, লড়াই করতে হবে আমাদের দুর্নীতি, লুটপাট, এটা উচ্ছেদের বিরুদ্ধে এবং জনগণের স্বার্থের অধিকার কায়েমের জন্য। এটাই হবে আমাদের মূল জায়গা। এবং সে লড়াইতে আমরা মনে করি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধকে প্রধান করে, মুক্তিযুদ্ধের দৃষ্টিভঙ্গি সামনে রেখে এই লড়াই সিপিবি বাসদ করবে এবং সিপিবি বাসদ এই লড়াই থেকে পিছপা হবে না। এবং আমরা পরিষ্কার মনে করি এই পথ আমাদের সহজ হবে না। সহজ হবে না তার একটা উদাহরণ দেখুন, এই যে আপনি বলেন যে পয়লা বৈশাখ এত বড় একটা ঘটনা ঘটলো, এইটাকে যেন নাই করে দিতে চাইলো। রাজনীতিতে যেমন বিনাশ, এখানে ঘটনাগুলি যেন নাই হয়ে যাবে, এইটা হলেই যেন খুশি সবাই। সেইখানে আমি দেখলাম যে ছাত্র ইউনিয়ন, ছাত্ররা তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এইটাকে চালিয়ে যাবে এবং সেই কর্মীতে আজকে দেখুন কি ন্যাক্কারজনক ঘটনা ঘটলো। সুতরাং আমি বলি যে এই ধরনের ঘটনা ঘটবেই, জানি আমরা শাসকরা এটা করে, কিন্তু আমরা মনে করি যে আমরা নিবেদিত হয়ে করব। জনগণ এবং অন্যরা যদি আমাদেরকে সমর্থন দেয়, অবশ্যই বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সামনে রেখেই বিকল্প শক্তির উত্থান একটা হবেই। আমরা একটা বিরতি নিচ্ছি। স্বপন ভাই, আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের যে শক্তির কথা প্রিন্স ভাই বলছিলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দলটির সাংগঠনিক সম্পাদক আপনি। ভোটের অধিকারের জন্য এখন আমাদের লড়াই করতে হচ্ছে, আমরা বিচার চাইতে গিয়ে মার খাচ্ছি, এবং মোশাররফ ভাই যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলিও যদি মনে রেখে আমাদেরকে একটু বলেন যে এরকমটি আমরা কেন দেখছি। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশের। স্বপন ভাই, আমরা এখন লড়াই করছি ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, আমাদের বিচার চাওয়ার জন্য। এইটা আওয়ামী লীগে যারা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে তাদের কাছ থেকে এইরকম একটি সরকারকে আমরা আশা করেছিলাম। এখন আপনাদের মানে সমস্যা হচ্ছে যারা দেখতে পেরে তার চলন বাঁকা,
এখন যত ফেয়ার নির্বাচনই হোক, যদি ধরেন আমরা এখানে একদম ব্রিটিশ অথবা আমেরিকান নির্বাচন কমিশনকে আনলাম, ব্রিটিশ আর্মিকে আনলাম, আমেরিকান আর্মিকে আনলাম, ইউরোপীয় ইউনিয়নের বা ইন্টারপোলকে আনলাম, এ নিয়ে একটা নির্বাচন করলাম, সেই নির্বাচনের প্রিন্স ভাইরা কি 5% ক্রস করতে পারবেন? না, প্রিন্স ভাইরা 5% ক্রস করতে হবে না, প্রশ্ন আলাদা, আমার প্রশ্ন আলাদা, কিন্তু কিন্তু 28 প্রিন্স ভাইয়েরই যে বক্তব্যটা আপনি মানে না, ঠিক আছে, প্রিন্স ভাই ইলেকশন আমার বক্তব্য হচ্ছে যে দেখতে পারে চরণ বাঁকা। এখন আপনি নির্বাচনে যাবেন না, আপনারা কি ভাই আমি কোলে করে নির্বাচনে ঠিক আছে, 28 ফেব্রুয়ারি নির্বাচনের কথা উনি বলেন, 28 এপ্রিল নির্বাচনের কথা আমি আপনাদের কোলে নিয়ে যাব না। 28 এপ্রিল নির্বাচনে কোন ভোটারটি ভোট দিতে গিয়ে ফিরে এসেছে? অনেক ভোটার ভোট দিতে গিয়ে ফিরে এসেছে। একজন ভোটার দেখাবেন যে ভোট দিতে গিয়ে ফিরে এসেছে, ভোট দিতে পারে আমি আমার কমিউনিস্ট পার্টি অফিসার কেউ ভোট দিতে পারিনি, পাশে যা কেন্দ্র ভোট দিতেই যায়নি হয়তো, যারা বসেছে ভোটারই না, তো চলে কোন মানুষ ভোট দিতে গিয়ে ভোটটা ফিরে এসেছে এরকম নজির নাই। তাহলে আমরা মিডিয়ায় রেগুলার বলেছে যে অন্যজনের ভোট মিডিয়ায় দেখেছি গন্ডগোল হয়েছে, ধাওয়া পাল্টা হয়েছে, কিন্তু ভোট দিতে গিয়ে মানুষ ভোট দিতে পারেনি, এই ধরনের ঘটনা নাই। আপনি পত্রপত্রিকায় কি দেখেছেন পরদিন একদম বিস্তারিত ছাপা হয়েছে যে সমন্বয় মানে এসেছিল, জয়পুরহাটে ছিল, আমি নির্বাচনের দায়িত্বে ছিলাম, নির্বাচনে করেছি। ঘটনাটা হচ্ছে যে আপনারা আপনি এই কথাটাতে আপনি আসেন, 28 এপ্রিল কি ভালো নির্বাচন হয়েছে আপনি বলছেন? আমি 28 এপ্রিল যদি নির্বাচনটি বয়কট না করতো, আপনি শুধু এক পক্ষে দেখেন কেন, আরেক পক্ষ দেখবেন না? সকাল 11টার সময় একটি পক্ষ নির্বাচন বয়কট করলো, খারাপ দেখেন। আরেকটা জিনিস বলি, কিন্তু রাত্রেবেলা ভোট পড়েছে কিছু, সেটিও তো ঠিক। রাত্রেবেলা ভোট পড়েছে, এগুলো হচ্ছে কি বায়বীয় কথাবার্তা। 55টি কেন্দ্রের ব্যাপারে কিন্তু 55টি কেন্দ্রের ব্যাপারে কিন্তু একেবারে অভিযোগ করা হয়েছে। ব্রতির শারমিন মুর্শিদ 192টি কেন্দ্র সম্পর্কে বলেছেন যে সে 192টি কেন্দ্রে তিনি জাল ভোট দেওয়ার প্রমাণ পেয়েছেন। উনি পেয়েছেন, উনি 192টি না, উনি 192টি কেন্দ্রে পেয়েছেন, উনি লিখেছেন, উনি সে তদন্ত হচ্ছে, তদন্ত যদি প্রমাণিত হয় তখনই না তার কথা। না, আপনি তো মাত্র বললেন যে কেউ বলেই না, বলেনি না। ভোট কোন নাগরিক ভোট দিতে গিয়ে এখন ব্রতির শারমিন মোর্শেদকে নিজের ভোটটা দিতে পেরেছেন কিনা, অথবা তিনি ভোটার কিনা, বা আপনি আপনার ভোটটা দিতে পেরেছেন কিনা, আপনি ভোটার কিনা, কোন ভোটার ভোট দিতে গিয়ে ফিরে এসেছে কিনা? না, ভোটার ভোট দিতে গিয়ে ফিরে এসেছে, ভোটার ভোট দিতে ফিরে আসেনি। কিছু অনিয়ম বা কিছু সমস্যা হয়েছে, আমরা অস্বীকার করব না। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ঢাকা সিটির মতো একটা বড় সিটি কর্পোরেশন নির্বাচন, একটি রাজনৈতিক অস্থিরতার মধ্যে, সেখানে কিছু লুফল্ট আছে, সেখানে কিছু ভুলভ্রান্তি আছে, এটাকে আমি অস্বীকার করি না। কিন্তু যেভাবে জেনারেলাইজ করা হচ্ছে, এই কথাটি মনে হয় সত্যের কাছাকাছি নয়। আরেকটি বিষয় আমি বলি, দেখুন, একটি দল নির্বাচন করছে, আমরাও বিরোধী দল থেকে নির্বাচন করেছি, আমরাও চিটাগাং সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশন, সব সিটি কর্পোরেশন নির্বাচন করেছি। 2002 সালে নির্বাচনটা আমরা বয়কট করেছিলাম, কিন্তু অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচন করেছি। চিটাগাংয়ে মহিউদ্দিন চৌধুরী সাহেব যে লাস্ট মেয়র হন, সেবার আমরা দেখেছি যে অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে, অনেকভাবে মীর নাসির সাহেবকে জেতানোর চেষ্টা করা হয়েছে, এবং আমরা রাত 10টার সময় প্রায় 15,000 লোক গিয়ে নির্বাচন কমিশনের ওইখানকার যে কেন্দ্র, সেটি আমরা ঘেরাও করে রেখেছিলাম। সারা রাত আমাদের নেতাকর্মীর সাথে ঘেরাও করেছিল, এবং নির্বাচন কমিশন প্রকৃত রেজাল্ট ঘোষণা করতে বাধ্য হয়েছে। এখন একটি রাজনৈতিক দল, আমি বিএনপির প্রতি বা মোশাররফ ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, একটি রাজনৈতিক দল 1800-1900 ভোট কেন্দ্র, 1800-1900 ভোট কেন্দ্রের মধ্যে আপনার হচ্ছে প্রায় 7টা-8টা করে বুথ বা 6টা করে বুথ। এই বুথগুলোতে তাদের কোনো মানুষ নির্বাচনী এজেন্ট হিসাবে গেল না। প্রশ্ন হচ্ছে নির্বাচনী এজেন্ট যায়নি ভয়ে, অথবা পুলিশ তাদের তাড়া করেছে। পুলিশ তাদের তারা করে না, আমি এক সপ্তাহ ধরে পুলিশ তাদের বাসায় বাসায় গিয়েছে। আমি শেষ করছি, পুলিশ তাদের তাড়া করেছে। আপনি যদি ঢাকা শহরে খুব ভালোভাবে পরিসংখ্যান করে দেখেন, ঢাকা শহরে 500 বা হাইয়েস্ট 1000 বাড়ি বেশি পুলিশ যেতে পারেনি। পরের দিন নির্বাচন ছিল, সে নির্বাচনে পুলিশের ডিউটি ছিল, এবং নির্বাচনকালীন সময় পুলিশের বড় ডিউটি ছিল। এত পুলিশ নাই যে বাড়ি এই 15,000-16,000 লোকের বাড়িতে পুলিশ গিয়ে হানা দিবে, এই অবস্থা নাই। বাস্তবতা এটা নয়, কিন্তু একটা জেনারেলাইজ কমপ্লেন করে এক ধরনের আপনারা সুখ পান, সেই সুখ পাওয়াটা এক ধরনের ভালোবাসা। আমার পাশের বাসায় যদি পুলিশ আসে, অন্তত 10টা বাসা থেকে তার মা তার সন্তানকে পলিগেঞ্জে যেতে দিবে না, এবং এটাই উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য সফল হয়েছে। মোটেও সফল হয় না, কিন্তু আমি জানি না আপনি আমাদের বাসায় পুলিশ গেছে, আমরাও পুলিশের ধাওয়া খেয়েছি, আমরাও এরপরেও আমরা জীবনটা হাতে নিয়ে পুলিশ এজেন্ট হয়েছি, আমরা লড়াই করেছি। অস্বীকার করবেন আপনি? বাংলাদেশে কি 28 তারিখে নির্বাচন হয়েছে? আর নির্বাচন হয়নি বাংলাদেশে? আমরা বিরোধী দল থাকলে নির্বাচন হয়নি বাংলাদেশে? ভাই, আপনি অসাধারণ বলেন, আপনি হয়তো তর্কেও জিতলেন, কিন্তু আসলে ভোটের ব্যাপারটা আমি জানি না। কিন্তু
আমি এখন মোশাররফ ভাই আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে ভোটের প্রসঙ্গটা আমি আসলে আনতেই চাচ্ছিলাম না, কিন্তু তারপর আমি বলি আসলে বর্জন করে বিএনপি অর্জনটা কি করলো দুইটার সময়? ধন্যবাদ। আচ্ছা, স্বপন ভাই যে কথাগুলি বলেছে, আপনি যদি খুব সংক্ষেপে না, বলেন, আমি সংক্ষেপে বলি, যাবো, কারণ এটা নিয়ে আর কথা বলার এই নির্বাচনে যেটা 28 এপ্রিল সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেল এবং আমাদের একটা জ্বলন্ত প্রমাণ, আমাদের একজন প্রার্থী কিন্তু আমাদের সামনে উপস্থিত, সাইবুদ্দিন আহমেদ মিলন জাতীয় পার্টির ঢাকা দক্ষিণের প্রার্থী ছিলেন। আজকে ঠিক আছে, স্বপন ভাই বলছে যে বিএনপি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে নির্বাচনের সুনামকে বিনষ্ট করার জন্য এই পরিকল্পনা করেছে। মিলন ভাইয়ের বক্তৃতা যদি আমি পত্রিকা কোট করি, যে ভোট ডাকাতি করা হয়েছে সাইবুদ্দিন আহমেদ মিলন, সকাল 10টার মধ্যে চট্টগ্রাম নির্বাচন শেষ করে দেওয়া হয়েছে সোলাইমান শেঠ। ঢাকা উত্তরের কাফি সাহেব বলেছে এটা কোনো নির্বাচনই নয়। জুনায়েদ সাকি বলেছেন ভোট কারচুরির মহোৎসব হচ্ছে। আজকে যে কথাটি আমি শোভন ভাইকে জিজ্ঞেস করতে চাই, এইসব লোকগুলি সব কি অন্ধ? তারা পরিশ্রম করেছে, প্রচার করেছে, এজেন্ট দিয়েছে, অর্থ খরচ করেছে, তাদের মধ্যে ওইটি ঠিক আছে, বিএনপি বর্জন করলো। আমি সেই জায়গায় আসি। আজকে যে কথাটি আপনি বলেছেন যে আমরা লক্ষ্য করেছিলাম এবং আপনিও জানেন যে যখন একটি নির্বাচন শুরু হয় প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। নির্বাচন কমিশনের কাজ কি? মাঠটাকে প্রস্তুত করা নির্বাচনের জন্য। এটা যেভাবেই হোক, এই যে প্রশাসন বর্তমান ঢাকা শহরে আছে, এই প্রশাসন কিন্তু তৈরি করা হয়েছে বিএনপির আন্দোলনকে দমন করার জন্য। একটা যুদ্ধদেহী প্রশাসনকে দিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন আশা করা আমরা কতটুকু করতে পারি, এই প্রশ্নটা কিন্তু আজকে আমি সেই জন্য আপনারা হচ্ছে যে যাই ঘটুক আপনারা একটা সময় আপনারা বলছেন যে আপনারা না, আমি উদাহরণ দিই। আমি একটা দায়িত্ব ছিলাম এই নির্বাচন, আমি একটা দায়িত্ব ছিলাম ঢাকা উত্তরের 22 নম্বর ওয়ার্ড, 257টি পুলিং বুথ, 54টি কেন্দ্র। যে কথাটি বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে বা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে বিএনপি এজেন্ট দিতে পারে নাই। আপনি এখন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আপনি লক্ষ্য করবেন, এখানে মিলন ভাই আছে, যে একটি প্রিন্টেড ফর্ম আছে যে এই ফর্মে আমার এজেন্ট কি হবে তাকে আমার নিয়োগ দিতে হবে 2 দিন আগে। তার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, তার পাসপোর্ট সাইজ ছবি লাগবে। আজকে 26 তারিখ আমরা এজেন্ট ফর্মগুলি সব জমা দিয়েছি। ওই দিন রাতেই সংশ্লিষ্ট রিটার্নিং অফিসের কাছ থেকে ফটোকপি করে ওই কপিগুলি নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে না হোক, যেটা সরকারি দলের। তারপরে আমাদের এজেন্টদের বাড়িতে বাড়িতে হামলা, তাদেরকে গ্রেপ্তার, তাদেরকে ভয়ভীতি দেখানো, এবং সকালবেলা যেখানে আপনারা যখন পরবর্তী মানে যেদিন নির্বাচন হচ্ছে সেদিন যখন আপনারা সংবাদ সম্মেলন করেছিলেন, তখন কি আপনারা একজন পোলিং এজেন্টকে হাজির করেছেন যে তাকে আসলে নির্বাচনী কেন্দ্রে যেতে দেওয়া হয়নি? একজন পোলিং এজেন্টকে বলেছিলেন যে তারা ঢাকা শহরের অবস্থা এটা, আপনি কতজনকে আমরা হাজির করব? না, নির্বাচন বর্জনটা তো আগের দিন রাত টক শো ইয়েতে আসছে, তাদের যে টেলিফোন টকিং এ, যে আমরা নির্বাচন তার মানে আপনারা নির্বাচন বর্জন করবেন, সেটা নির্বাচনের আগে এই কথাটা আদৌ সঠিক না, সেটা মিলন ভাই বলছিলেন। যেহেতু মিলন ভাইয়ের একটি কথা আপনি কোট করলেন। মহিউদ্দিন ভাই একটা কথা আপনি বলি, আজকে শুধু বিএনপির ফোন আলাপ বের হয়, আওয়ামী লীগ কি ফোনে কথা বলে না? সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনাদেরটা তো আওয়ামী লীগ ফোন আলাপ করে কিনা আমি তা জানি না, কিন্তু বিএনপির এইটা করে না, এটা কি তাদের পরিকল্পনা? ধরেন আমার ফোন আলাপ বেরোলে কোনো অসুবিধা নাই, কারণ আমি মুখে যা বলি ফোনেও তাই বলি। কিন্তু যদি একটা মানুষের অসুবিধা এরকম হয় যে সে একরকম কথা সামনাসামনি বলে একরকম কথা ফোনে বলে, তাহলে তার ফোন আলাপ না। ফোন আলাপটা কি ছিল? এখানে যে কথাটা মিলন ভাই বলেছে, ফোন আলাপ ছিল যে সারা ঢাকা শহরে কেন্দ্র দখলে গেছে, এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, জাল ভোট দেওয়া হচ্ছে। আপনি যে কথা রাত্রে ভোট ওখানে বাসকে ভরে রাখা হয়েছে, সেই নির্বাচনে অংশগ্রহণ করে বৈধতা দেওয়ার কেন দায়িত্ব বিএনপি নেবে? আচ্ছা, এটাও একটা খুব কিউরিয়াস প্রশ্ন আমার কাছে মনে হয় যে মিলন ভাই আপনি একটু মোশাররফ ভাইকে সাহায্য করতে পারেন, যে যদি জাল ভোট এবং ভোট কেন্দ্র দখল টখল এগুলি হয়ে থাকে, ভোটের যে পার্সেন্টেজ আমরা দেখলাম, আওয়ামী লীগ কি বিএনপির ভাগেও ভোট দিয়েছে? এখন ভোট আমি যেভাবে ভোট দেখেছি, আচ্ছা মিলন ভাই কত পেয়েছে জিজ্ঞেস করেন। আমি যেভাবে ভোট দেখেছি তাতে করে না সংখ্যা দিয়ে আসলে হ্যাঁ, আমি তাতে করে দেখেছি যে আমি প্রথম তো একটা খবর রাত 1টার সময় পেয়েছি আগের দিন রাত্রে, যে বিভিন্ন জায়গায় ভোট হয়ে গেছে। পরদিন সকালবেলা আমি মাই টিভি আমার বাসায় আসছিল সকাল 10টায়, তখন আমি ভোট দিয়ে আসছি। তখন আমি বলছি যে আমার কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে যে মেয়রের ভোট হয়ে গেছে, তোমরা দিলে কাউন্সিলরের ভোট দিতে পারো। আর অনেক জায়গায় বলা হয়েছে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, প্রয়োজন পড়লে আপনি আরেকটা ভোট দিয়ে যান, এমন কথা বলছে। কিন্তু বিএনপির যে ভোট বর্জনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে এমন যে পত্রিকায় যেটা আমরা দেখেছি বা টিভিতে যে টেলিফোন টকিং শুনেছি যে গেম ইজ ফাইনাল। না মিলন ভাই, আমি একটু সহযোগিতা মিলন ভাই, আপনি যে কথা বলেছেন রাতের ভোটটা হয়ে গেছে, তাহলে বিএনপি কেন ইলেকশন বৈধতা দেবে? এই বিএনপি যে বর্জনের যে সিদ্ধান্তটা, সেটা তো আমরা রাতে 1টার সময় আমরা শুনছি, কিন্তু তারা তো সকালবেলায় অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমরা এই নির্বাচন করব না। মানে ভোটের দিন আমরা
প্রত্যাহার করবো এবং এই প্রত্যাহারের মাধ্যমে একটা গণ আন্দোলন সৃষ্টি হবে। আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি এই ধরনের চিন্তা ভাবনার থেকেও হয়তো ভোট বর্জনের প্ল্যানটা তারা আগেই করে রেখেছিল, আমার কাছে যা মনে হয়। আগে তো নিশ্চয়ই এই ভোট বর্জনের প্ল্যান করেছিল, কিন্তু তার ফলে গণ আন্দোলনের কোনো প্ল্যান ছিল কিনা সেটা বলা খুব মুশকিল। আমি এটা বিরতি নিতে হচ্ছে প্রিন্স ভাই, এই পর্বে আর আপনার কাছে আসতে পারলাম না। আমি যেটি আপনার কাছে যখন ফিরবো তখন আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিএনপির সাথে জামাতের সখ্য নিয়ে ইউরোপীয় পার্লামেন্ট আগে থেকে অসন্তুষ্ট ছিল, এখন যুক্তরাষ্ট্র জামাত বিএনপির জোটবদ্ধতা জামাতের রাজনৈতিক অধিকারের বিরুদ্ধে চলে যাচ্ছে অনেকটা। জামাত নিয়ে প্রভাবশালী রাষ্ট্রগুলির অবস্থান যে বদলে যাচ্ছে, তাতে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানেরই বড় বিজয়টা হলো কিনা সেটি যদি আপনি একটু বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রিন্স ভাই, বিএনপির সাথে জামাতের সখ্য নিয়ে ইউ পার্লামেন্টের অসন্তুষ্টি, পরে এখন যুক্তরাষ্ট্র জামাত বিএনপির জোটবদ্ধতা এবং এই জামাতের রাজনৈতিক অধিকারের বিপক্ষে চলে যাচ্ছে, এটাকে কি আপনি আওয়ামী লীগের সাফল্য হিসেবে দেখেন, নাকি জামায়াত যে ধীরে ধীরে পরিত্যক্ত হচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গন থেকে তারই একটি বহির্বিশ্ব, এর একটি প্রভাব আপনি দেখেন? আমি দুইভাবে দেখি। প্রথমত হচ্ছে যে জামাত, আপনি শেষে যেটা বললেন সহজ কথায় ওইটাকেই বলা যায় যে জামাত শুধু আমার দেশের মানুষ বলতে যারা সচেতন মানুষ আমি মিন করি তাদের কাছ থেকে পরিত্যক্ত যেমন হচ্ছে, অন্য জায়গা থেকেও পরিত্যক্ত হচ্ছে। কারণ অন্য জায়গাতে পরিত্যক্ত হচ্ছে পুরোটি আমি তা বলতে এখনো পর্যন্ত রাজি নই। কারণ এটা মনে রাখা দরকার, যারা এখন তাদেরকে প্রশ্রয় দিতে চায় না তারা কিন্তু একসময় এদেরকেই প্রশ্রয় দিয়েছে এবং এখনো প্রশ্রয় দেবে না তা কিন্তু বলা যায় না। ইউরোপীয় ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, কারণ আমরা জানি যে একসময় তাদেরকেই এরা নারিশ করেছে, এদেরকেই তারাই সার্টিফিকেট দিয়েছে মডারেট ইসলামিক দল হিসাবে। আপনি জানেন যে বিশেষ করে আমেরিকা তারা এটা করছে, এখনো পর্যন্ত তারা মডারেট ইসলামিক দল না এটা বলে না, কিন্তু যুদ্ধ অপরাধ তার যে ওই অনুষঙ্গের কারণে এবং বাংলাদেশের সম্প্রতিকালে আন্দোলনের নামে যে নৈরাজ্যকর পজিশন তারা করে নিয়ে আসছে, হয়তোবা এই কারণে সাময়িক সময়ের জন্য হলেও নেগেটিভ করছে, কিন্তু তারা পুরোপুরি পরিত্যাগ করবে এখনো পর্যন্ত সেরকম আলামত আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু যে জয়েন্টটা আমি আরেকটু জোর দিতে চাই যে আপনি পরে যেটা বললেন যে এইটাকে আওয়ামী লীগের সাফল্য, আমি সেভাবে জিনিসটাকে দেখি না, এই কারণে যে নিশ্চিত আওয়ামী লীগের একটা জায়গায় পজিটিভ আছে, 71-এর ঘাতকদের বিরুদ্ধে তার যে যুদ্ধ অপরাধের বিচারটা কাজটা সে তার আমি বলবো যে যা সাধ্য পুরোটা না করলেও তারা কাজটা করে যাচ্ছে, সেইটা তার সাফল্য আছে। সেইটার মধ্য দিয়ে তার চেহারা মানে এইটা করার মধ্য দিয়ে জামাতের চেহারা বিশ্বব্যাপী যে তুলে ধরার কাজটা তারা যে করতে পারছে, সেই কাজের জন্য তাকে আমি সাধুবাদ দিতে পারি। কিন্তু দেখার ব্যাপার হচ্ছে এর সাথে জামাতের যে মূল ভিত্তি, ইসলামের নামে যে অনইসলামিক কাজ, ইসলামের অপব্যাখ্যা দাঁড় করানো এবং এই সাম্প্রদায়িক রাজনীতি করে বাংলাদেশটাকে বাংলাদেশের থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জায়গা, তার জন্য যে তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে নিজেদের মানে আর্থিক ক্ষমতা সম্পন্ন করেছে, তার একটা সামাজিক সাংস্কৃতিক ভিত্তি গড়ে তুলেছে, এইটা উপড়ানোর কাজ কিন্তু করতে হবে। এই উপড়ানোর কাজটা যদি আমি না করতে পারি, আমি হুবহু মিলাচ্ছি না, আমি খুব সরলীকরণ করে কথা বলছি। দেখেন শুরুতে আপনি স্বৈরাচারের এরশাদের আমল যেভাবে তুলনা করলেন, পয়েন্টটাকে যদি উল্টা ভাবেন, আপনি ভেবে নেন যদি আমরা ওই জায়গাটা উপড়ে না ফেলতে পারি, তাহলে এখন এই সাময়িক ঘটনার মধ্য দিয়ে তাকে আপনি শেষ করতে পারবেন এটা কিন্তু মোটেই না, আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে। সুতরাং আমি বলবো যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যতটুকু যুদ্ধ অপরাধীদের বিচারের কাজ শুরু করার মধ্য দিয়ে করছে এবং মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলছে এবং এদের বিরোধিতা করছে, এইটা করার সাথে সাথে তাদেরকে অর্থনৈতিকভাবে তাদেরকে অর্থনৈতিক ভিত্তি ধ্বংস এবং সাথে সাথে সামাজিক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার কাজটা দলগতভাবে, এবং তারা যেহেতু এখন ক্ষমতাসীন দল, রাষ্ট্রের পক্ষ থেকে এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো যদি সামগ্রিকভাবে করতে পারে তাহলে আমি কিন্তু বিদেশ কি বললো সেইটা নিয়ে আমি কোনো প্রধান দেখি না। বাংলাদেশের মানুষ যদি তাদেরকে পরিত্যাগ করে, ওই বিদেশ তখন যদি তাদেরকে প্রশ্রয় দেয়, কিচ্ছু আসা যায় না, আমরা তাদের বিরুদ্ধেই আমরা ভূমিকা নিতে পারবো। সাইফুদ্দিন রহমান মিলন ভাই, আপনি নির্বাচনের কথা বলছিলেন, ভোট অনেক আগে হয়ে গেছে, আপনার দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলছেন ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ভালো ছিল না, তাই ফলাফল এমন হয়েছে, ভালো প্রার্থী দিলে ভালো হতো। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, আমি তো এইরকম কথা উনি বলেছেন। দৈনিক মানব জমিন 4 মে 2015। তাই আমি আবার পড়ি, ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ভালো ছিল না, তাই ফলাফল এমন হয়েছে, ভালো প্রার্থী দিলে ভালো হতো, দলের অবস্থা জানার জন্য নির্বাচন করেছি, সেটা জানা হলো, এটাই জাতীয় পার্টির প্রাপ্তি। এইটা অ্যাকচুয়ালি আমি তো পড়িনি এই নিউজটা, আর আমার এইটা জানাও নাই। কিন্তু প্রার্থী ভালো ছিল না এটা উনি বলেছেন কিনা এটা উনি জানেন, কিন্তু উনি তো জেনে শুনেই প্রার্থী, আমি যতটুকু মনে করি উনি তো জেনে শুনে আমাদের আমাদের সম্পর্কে খোঁজ নিয়েই উনি আমাদেরকে প্রার্থী করেছেন। আর জাতীয় পার্টির যে অবস্থান, সেই অবস্থানটি হচ্ছে, আমি মনে করি যে জাতীয় পার্টির রাজনীতি এখন চিন্তা ভাবনার সময় এসেছে যে এখন আমরা বিরোধী দল, আবার আমাদের মন্ত্রী আছে, আবার আমাদের পার্টির চেয়ারম্যান
প্রধানমন্ত্রীর বিশেষ দূত, তো এইগুলা কিন্তু সাংঘর্ষিক একটা ব্যাপার। জি। এখান থেকে জাতীয় পার্টিকে বেরিয়ে আসতে হবে। জাতীয় পার্টির এখনো লক্ষ লক্ষ কর্মী আছে, এরা মনে করে যে জাতীয় পার্টি একটা আদর্শিক দল, এবং সেই আদর্শিক দল হিসাবে তাদের যে করণীয়, জনগণের জন্য কথা বলা, জনগণের পাশে গিয়ে দাঁড়ানো, সেই রকম কর্মসূচি নিয়ে এগিয়ে আসতে হবে। সেই জন্য জাতীয় পার্টির প্রথম হচ্ছে যে মূল জায়গায় জাতীয় পার্টির রাজনীতিকে ঠিক করতে হবে। জাতীয় পার্টির মূল জায়গায় রাজনীতি ঠিক না হয়, তাহলে কিন্তু জাতীয় পার্টির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সবাই আমরা। জনাব এবিএম মোশাররফ হোসেন, জাতীয় পার্টি একটি আদর্শিক দল, এটি অবশ্যই একটি নতুন তথ্য, এটি শুনলাম আপনার কাছে। কিন্তু জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে সম্প্রতি সরকারি দলের কাছে রাজনীতি করার সুযোগ দাবি করেছেন বিএনপির বর্তমান মুখপাত্র, আমি আসুজ্জামান রিপনের কথা বলছি। রাজনৈতিক কর্মসূচি এখন আপনাদের আসলে কি, তার জন্য সরকারের করণীয়ই বা কি? আসলে এটা কিন্তু একটা প্রশ্ন আপনি যেমন করেছেন, আজকে এই কথাটি কেন উঠছে যে রাজনীতি করার সুযোগ দিতে হবে? আপনারা বলেছেন তাই না, এটা আসলে এই কথা কিন্তু শুধু আমরা বলি না। আজকে আপনি দেখবেন যে এখানে প্রিন্স ভাই আছে, ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখ একটি ছাত্রী নির্যাতনের ঘটনায় একটি মিছিল করেছে, সেখানেও কিন্তু তাদের উপর লাঠিপেটা করেছে, তাদেরকে আমরা জানি এখনো পর্যন্ত গ্রেফতার করেছে। এই সরকার আসলে বিরুদ্ধ মতকে, সিপিবি কিন্তু রাজনীতি করার সুযোগ চায়নি, সিপিবি বলেছে এটাই রাজনীতি, শাসক দল এইটাই করে। না, আমি বলতে চাই যেটা, যে আসলে এই সরকার কিন্তু কাউকে রাজনীতি করার কোনো স্কোপ দিচ্ছে না। আজকে আপনার রাজনীতিতে নতুন একটি শব্দ কিন্তু এরা আমদানি করেছে, আপনি লক্ষ্য করবেন যে আজীবন বাংলাদেশের জন্মই হয়েছে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। আমাদের গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে স্বীকৃতি দেয়নি বলে কিন্তু মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। অথচ এই সরকার কিন্তু আজকে নতুন একটি থিওরি দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। তারা বলছে সীমিত গণতন্ত্র হলেই চলবে, কিন্তু ডেভেলপমেন্ট দরকার, উন্নয়ন দরকার। এটা কে বলেছে? এই সরকারের শীর্ষ নেতৃবৃন্দ থেকে বলা হচ্ছে। কোথায় সীমিত গণতন্ত্রের কথা? এই সরকার হ্যাঁ বলছে কন্ট্রোলিং ডেমোক্রেসি, বলছে জাস্ট কথাটা কন্ট্রোলিং ডেমোক্রেসি। সেটা নিয়ন্ত্রিত হতে পারে, হ্যাঁ নিয়ন্ত্রিত গণতন্ত্র, কিন্তু মানে কন্ট্রোলিং গণতন্ত্র মানে এই কথা কে শীর্ষ, একটু জেনে রাখার জন্য আর কি, মানে কে বলছে আমি শুনি নাই, সেজন্য। এটা ওবায়দুল কাদের সাহেব বলেছেন, এবং আওয়ামী লীগের আরো শীর্ষ নেতারা বলেছে, আমার নামটা এই মুহূর্তে খেয়াল নাই, তারা বলেছে ডেভেলপমেন্টালি হবে, এখানে গণতন্ত্র অত বেশি দরকার নাই। তারা বলতেছে মাহাতির, মালয়েশিয়ার মাহাতির দিকে তাকান, সেখানে মাহাতির কিন্তু এই নিয়ন্ত্রিত গণতন্ত্রের মাধ্যমে আজকে মালয়েশিয়াকে তুলে এনেছেন। আর আপনারা সেটা চান না তো অবশ্যই। মালয়েশিয়া কি আসলে গণতন্ত্র ছিল না? মালয়েশিয়া গণতন্ত্র নিয়ন্ত্রিত গণতন্ত্রই ছিল। হ্যাঁ, আজকে সিঙ্গাপুরে কি হচ্ছে? একই অবস্থা, লিকুইন একই অবস্থা। আজকে তারা মালয়েশিয়া সিঙ্গাপুর তো মানুষ যেতে চাইলো, কিন্তু বাংলাদেশের না, বাংলাদেশে একটা চিরাচরিত ঐতিহ্য আছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু গণতন্ত্র বাইরে কিন্তু চিন্তা করতে পারে না। যার জন্য কিন্তু আজকে দেখেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এই যে মিলন ভাইদের বিরুদ্ধে 9 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে, এখনো গণতন্ত্রের জন্য কিন্তু আমরা সংগ্রাম করে যাচ্ছি। সুতরাং যদি গণতন্ত্রবার যে অদ্ভুত ধরনের সরকার আসলে মানুষ যে খুশি হয়, মইনুদ্দিন ফখরুদ্দিন এখনো বলে যে আইয়ুব খানের আমল, এরশাদের আমল ভালো ছিল না। এইটা ব্যক্তি বিশেষের মধ্যে পার্থক্য থাকতে হবে, কিন্তু সামগ্রিক বাংলাদেশের মানুষ গণতন্ত্র। তো আজকে আওয়ামী লীগকে আপনি লক্ষ্য করবেন যে আজকে বলা হচ্ছে যে উন্নয়ন হলে হবে, গণতন্ত্র লাগবে না। যার জন্য আজকে ভোটগুলি কি হচ্ছে, আপনি গতকালকে দেখেন যে এই সরকার কুমিল্লাতে গতকালকে একটি উপজেলা নির্বাচন হয়েছে, আপনি দেখেছেন যে ঠিক আছে সিটি কর্পোরেশন নির্বাচন, আপনি বললেন রাজনৈতিক উইন সিচুয়েশন দরকার আছে, আগে বিএনপি 5-0 জিতেছে, ওটাকে কাবার জন্য 5-3 একটা ব্যবধান তৈরি করছে। কিন্তু কুমিল্লার ওই নির্বাচনের মাধ্যমে তো সরকারের কোনো কিছু আসে না। সেখানে আপনি আজকে পত্রিকা ছাপানো হয়েছে যে প্রিজাইডিং পুলিং বুথে কর্মকর্তা বসে আছে, প্রত্যেকটা ব্যালট পেপারে সিল মারা। এই সরকার আজকে বাংলাদেশে কোন স্তরেই, সেটা ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা বলেন, সিটি কর্পোরেশন বলেন, কোন স্তরেই সে ভোটের অধিকার রাখছে না। সেই ব্যাপারটা আপনি আসলে পরিষ্কার করেছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর স্বপন ভাই আপনার কাছে যখন ফিরবো তখন একটি নতুন বিষয় আপনার কাছে জানতে চাই। সেটি হচ্ছে যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব যতদূর মনে পড়ে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি আসলে ভারতের দালাল, এবং বিএনপি ভারতের দালাল, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? যে মানে এটি আপনারা পছন্দ করছেন কি পছন্দ করছেন না, এই ব্যাপারে আপনারা একটু বিশ্লেষণ শুনবো। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্বপন ভাই, বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম যে অনেকগুলি বিষয় আসছিল ভারতের ক্ষেত্রে আপনাদের অবস্থান, এবং ভারতেরকে বিএনপিকে ভারতের দালাল বলছেন মাননীয় প্রধানমন্ত্রী। এতদিন ধরে আপনারা আমাদের একটা জায়গার উপরে বিএনপি পলিটিক্স করলো, সেটা হচ্ছে যে আমরা ভারতের দালাল। মুজিব ইন্দিরা চুক্তি 25 বছরের গোলামি চুক্তি, এই চুক্তি বাতিল করতে হবে, মাঠ গরম করেছে বিএনপি, এবং এই একটাকে ক্যাশ করেছে যে আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দেবে। এই 25 বছরের গোলামি চুক্তির মাধ্যমে দেশ বিক্রি করে দিছে। হ্যাঁ, আজকে
এত বছর পরে এসে প্রমাণিত হলো যে বঙ্গবন্ধু ইন্দিরা যে চুক্তিটি হয়েছিল সেই চুক্তিটি হচ্ছে ভারত বাংলাদেশের কিন্তু স্বপন সম্পর্কে ভাই, মানে একটা ভিত্তিমূল। বিএনপি কে ভারতের এবং- দালাল বলে এটার এবং কি লাভ না, না, হচ্ছে আপনাদের? লাভ হচ্ছে কোথায়? মানে- বিএনপি তো প্রকৃতপক্ষেই ভারতের পারপাস সার্ভ করে এবং ভারতের প্রকৃত দালাল তো বিএনপি। কারণ বিএনপি যতবার ক্ষমতায় ছিল ততবারে একবারও মুজিবিন্দিয়া চুক্তির এই যে পার্টগুলো এগুলো বাস্তবায়ন করবার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। বিএনপি একাধিক ক্রমে আপনার জিয়াউর রহমান সাহেব চুক্তি- ক্ষমতা ছিলেন, জি। তারপরে বেগম জিয়া ছিলেন, বেগম জিয়া দুইবার ছিলেন। এবং আপনারা এই- বলেছেন যে এই তিস্তা চুক্তি সময়- হয়ে গেছে, আপনার মনে আছে আপনি এই বলেছিলেন যে তিস্তা চুক্তি হয়ে গেছে, সেই তিস্তা চুক্তি কিন্তু হয় নাই এখনো। তিস্তা চুক্তি হয়নি। এবং বলা হয়েছিল যে তিস্তা চুক্তি হওয়ার পরেই কেবলমাত্র ট্রানজিট ট্রান্সশিপমেন্ট চালু অবশ্যই, হবে। আমরা তো করিনি। আপনারা কিন্তু আমরা transit আপনারা কিন্তু দিইনি। ফাঁকে ঝুঁকে বিভিন্ন ভাবে No, বিভিন্ন কিছু no, transit আমরা ট্রানজিট দিয়েছেন। আমরা ট্রানজিট দিইনি। তিস্তা চুক্তি হয়নি বলে ট্রানজিট দেয়নি এবং বঙ্গবন্ধু কন্যা বলেই নো বলতে পেরেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে বেগম জিয়া বা জিয়াউর রহমান সাহেব কখনো কি গঙ্গার পানি বলেন, ছিটমহল বলেন, আঙ্গরপোতা দহগ্রাম বলেন, এই বিষয়গুলো নিয়ে কখনো ভারতের সঙ্গে কোনো লড়াই গিয়েছে? কখনো কূটনৈতিক পর্যায়ে কোনো শিষ্টাচারের মধ্যে থেকে কোনো লড়াই গিয়েছে কিনা? আমি যুদ্ধের কথা বলছি না, আমি লড়াই গিয়েছি কিনা। বরং প্রতিবারই একাধিকবার জিয়াউর রহমান সাহেব বেগম খালেদা জিয়া ভারত সফর করেছেন, একাধিকবার তাদের সময় ভারতের প্রধানমন্ত্রী সফর করেছেন, কখনোই সেখানে আসেনি। আমি একটাই বলে শেষ করবো, 92-1 যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায়, বেগম খালেদা জিয়া একবার গেলেন ইন্ডিয়া সফরে এবং বেগম খালেদা জিয়া 91-এ বিদেশনটা করেছেন এন্টি ভারত ক্যাশ করে। তিনি নিজে বলেছেন যে রাজবাড়িতে দাঁড়িয়ে নৌকা মার্কা জিতলে গোয়ালন্দ পর্যন্ত ইন্ডিয়া হয়ে যাবে। তিনি ফেনীতে দাঁড়িয়ে বলেছেন নৌকা মার্কা জিতলে ফেনীর পূর্ব যে নদীটা আছে মুহুরী নদী, মাতামুহুরী পর্যন্ত ইন্ডিয়া হয়ে যাবে। এই ধরনের কথা বলে মানুষকে উস্কানি দিয়ে তিনি ভোট করেছেন। সেই বেগম খালেদা জিয়া যখন ভারতে গিয়েছেন, ফিরে আসবার পরে সাংবাদিক সম্মেলন হচ্ছে ঢাকা এয়ারপোর্টে। সেখানে তার এক পাশে পাঠাচ্ছেন তথ্যমন্ত্রী নাজমুল হক, আরেক পাশে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান। একজন সাংবাদিক প্রশ্ন করেছেন, ম্যাডাম আপনি যে ভারতে গেলেন গঙ্গার পানি চুক্তির কি হলো? ম্যাডাম দুদিকে তাকিয়ে বলেন, ওহো পানির কথা তো আমি ভুলেই গেছিলাম। জি, জনাব মোশাররফ হোসেন, আপনি এই প্রসঙ্গে বলবেন কিনা যে ভারতের দালাল বা ভারতের এই বাংলাদেশের রাজনীতিতে ভারত কার্ডটা কতটা গুরুত্বপূর্ণ, 1 মিনিটের মধ্যে যদি বলেন। না, আসলে ভারত বিশ্বের বর্তমানে অর্থনৈতিকভাবে সামরিক ক্ষেত্রে বলেন একটি অন্যতম শক্তিধর দেশ এবং বিশ্ব রাজনীতিতে যে একটি পরিবর্তনের ধারা সূচিত হয়েছে সেক্ষেত্রে ভারতের প্রভাবকে এই সাউথ এশিয়ায় অস্বীকার করার কিন্তু কোনো সুযোগ নেই। তাই প্রতিবেশী হিসাবে ভারতের সাথে আমাদের একটি ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, এটা সবসময়। আর যে কথাটি সমন্বয় বলেছে আমার এটা আসলে মনে হয় ঠিক না, কারণ এই বিএনপির সাথে ভারতের স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে কিন্তু অতীতে বহুবার আলোচনা হয়েছে এবং সেখানে সফলতা এসেছে। গঙ্গার যে প্রথম 1977 সালে যে জিয়াউর রহমানের আমলে যে প্রথম যে চুক্তিটি হয়েছিল 26,000 হ্যাঁ, সেটা কিন্তু 1977 চরণ সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন প্রথম চুক্তিটি কিন্তু সেই চুক্তিতে মানে একটি আন্ডারস্ট্যান্ডিং এবং চুক্তি হয়েছিল সেটা কোনো কথা নেই। মোশাররফ, আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন যে আপনি বলছেন যে ভারতের রাজনীতি একটি মানে অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার, কূটনীতিকদের কাছে সিটি নির্বাচনের সার্বিক চিত্র যে তুলে ধরছে বিএনপি, এই বিদেশ নির্বাচনের কারণ যদি 30 সেকেন্ড একটু বলেন যে আসলে বাংলাদেশ কিন্তু আজকে আপনার এই যে বিশ্বায়নের এই যুগে আজকে শুধু বাংলাদেশ একা চলার মতো কিন্তু কোনো সুযোগ নেই। আপনি লক্ষ্য করবেন আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আজকে আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনাররা যারা আছে তাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকাকে আরো যাতে সচল করা যায়, গণতন্ত্রকে যেন প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় এবং এই গণতন্ত্রের ভিতর যেন অন্য কোন শক্তি না প্রবেশ করতে পারে তার জন্য কিন্তু আমাদের বন্ধুপ্রতিম দেশগুলিকে সব সময় কিন্তু সকল দল থেকেই করা হয়। মিলন ভাইয়ের কাছে একটু 30 সেকেন্ড শুনবো যে কূটনীতিক তৎপরতা তার সম্পর্কে আপনি কি বলেন? দলগুলি যে নানা সময়ে এই কূটনীতিক তৎপরতাগুলি করে, না এটা তো অ্যাকচুয়ালি আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে যে যখনই যারা বিরোধী দলে থাকে তারা কূটনীতিকদের কাছে দৌড়ায়, তারা সাহায্য চায়। এটা তো অ্যাকচুয়ালি আমাদের দেশের রাজনীতি আমরা করব। পৃথিবীর অন্য কোনো দেশে, আপনি ভারতের কথা বলেন বা ইউরোপীয় কোনো দেশের কথা বলেন, স্বাধীন কোনো দেশে আরেকটি দেশের কূটনীতিকরা এসে আমাদের রাজনীতির ব্যাপারে নাক গলাবে, এটা কিন্তু পৃথিবীর কোথাও উদাহরণ নাই, শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে আছে। কখনো দেখা গেছে এখন বিএনপি দৌড়িতেছে, অতীতে দেখা যায় আওয়ামী লীগও দৌড়িয়েছে এভাবে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের রাজনীতির জন্য শুভ না এবং রাজনীতিক যদি এইভাবে আমরা কূটনীতিকদেরকে প্রায়োরিটি দিতে থাকি তাহলে কিন্তু একসময় আমাদের রাজনীতি ওদের আন্ডারেই চলে যাবে, আমরা আর কোনো কিছু করার থাকবে না। রিজ ভাই, আপনার কাছে একটু জ্যোতিষী প্রশ্ন করতে চাচ্ছি, প্রত্যেকবার আপনি আসলে একটু জ্যোতিষী প্রশ্ন করি। সেই জ্যোতিষী প্রশ্ন হচ্ছে যে আপনি আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কেমন দেখেন, সেটা যদি এই বছরে 2015 বাকি 6 মাস কেমন কাটবে সেটা যদি আমি 30 সেকেন্ডে এই যে আলোচনা একটু খুব লোভনীয় জায়গায় বলছি। প্রথমত দেখুন, আমি আচ্ছা একটু পরে যাই, প্রেডিকশন তো অন্য জিনিস। একটা হচ্ছে যে আমাদের এইটা খুবই দুর্ভাগ্য
যে আমাদের যারা আমরা ক্ষমতায় যেতে চাই জনতার থেকে বরঞ্চ ক্ষমতাটা যেহেতু প্রধান হয় এটা নির্ভর করে বাইরের উপরে এবং কূটনীতিকদের সুতার টানেই কিন্তু চলে। এবং এটা মনে রাখা দরকার, ইন্ডিয়ার থেকে এখানে প্রধান কিন্তু আমেরিকা, এটা এবং আমেরিকা ইন্ডিয়ান সম্পর্ক তারা কিভাবে খেলছে সেই জন্য ভারত গুরুত্বপূর্ণ। কিন্তু ভারত তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ, ভারতের শাসক কারা, ভারতের ব্যবসায়ী কারা, কোথায় তারা বেশি সুযোগ পাবে। ভারতকে যখন বিবেচনা করব, ভারতের জনগণ একদিকে, ভারতের বড় ব্যবসায়ীরা একদিকে, সুযোগ পাওয়া এটা নিয়ে দুই দেশের তার পজিশনের উপরে নির্ভর করে এবং ক্ষমতাটা একটা বড় ব্যাপার, সেটা একটা মানে বাস্তবেই। কিন্তু এখন যেটা আপনি আগামী 6 মাস বা এটা যেটা বলছেন সেটা যদি বলেন, আমি জানি না বলাটা কেমন হবে। বাংলাদেশে এখন এই যে ধারায় চলছে, যদি বলি আওয়ামী লীগ সহ একটা জোট, বিএনপি সহ একটা জোট, তার মধ্যেই তো আছে, আর বিকল্প আমরা গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছি, এখনো সফল হতে পারেনি। এই যে খেলা, এটাকে যদি একটা অন্য অর্থে মানে রাজনীতির খেলা বলা উচিত না, অন্য খেলা বলেন, সেই খেলায় তো বিএনপি এখন, আওয়ামী লীগ এখন জিতে আছে। সেই জেতার উপরে দাঁড়িয়ে হয়তো আরো কিছুদিন সে চলবে, কিন্তু এইটার একটা আউটবাস্ট কবে আমি জানি না, একটা খারাপ ভাবে হবে, সেটা আমাদের জন্য কোনো কাঙ্ক্ষিত হবে না। এই কারণে কারণ বাইরের একটা বড় অপশক্তি তাকিয়ে আছে, সেটি হচ্ছে 71-এর ঘাতক জনাব রুহিন হোসেন, সেইটাকে ধরে মিলন মোশাররফ রুবেল এবং সাইফুদ্দিন আল মাহমুদ, সবার আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।